তাহলে দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষই আছেন? কারণ আবারও বর্ধমান দুর্গাপুরে প্রচারের সময় দিলীপ ঘোষের মুখে হুঙ্কার শুনতে দেখা গেল। কীর্তি আজাদকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। দিলীপের মুখে ফের দাদাগিরির সুর। কে পাগল সেটা 6 তারিখে 4 তারিখে পরে দেখবেন। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না। বাংলার মা বোনেদের ভাষাও বোঝে, ওনার কথা ওনার পার্টির লোকেরাই বুঝতে পারছে না মা বোনেরা কি করে বুঝবে। যাক বিহারে এখান থেকে এসছি, আর 4 তারিখের পরে প্যাক করে দেবো ভালো করে। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করবো এখানে। উনি কেন পালিয়ে এসছেন? কীর্তি আজাদ কোথা থেকে পালিয়ে এসছে? যতদিন পদ্ম ফুল ছিল জিতেছে, তারপরে গোহারা হচ্ছে। একেবারে পরোয়াহীন দিলীপ ঘোষ। আর এই দিলীপ ঘোষই কিন্তু রাজনৈতিক মহলে দুর্মুখ বলে পরিচিত, বিরোধী দলে সমালোচিত। আর রাজনীতিতে বিপরীত দলকে আক্রমণের পাশাপাশি দলের নেতাদের নিয়েও কি কোথাও মুখ খুলছেন দিলীপ ঘোষ? অন্তত তার বক্তব্য স্পষ্ট, দেখুন তো। তাঁর বক্তব্য সবসময় খুব বেশি মাত্রায় রাজনৈতিক। শাড়ি পরে আছেন, একটা পয় ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন শাড়ি করে বারমুড়া করতে পারেন, বারমুড়া করতে পারেন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন? এটাও বলে দিন। কমিশন সতর্ক করেছে, এমনিতেই কোণঠাসা দিলীপ ঘোষকে সেন্সর করেছে দলও। বারবার তাঁর এমন মন্তব্যে ভোট বেড়েছে না কমেছে সেই বিতর্কে অংশ নিয়েছে বিজেপির পোড় খাওয়া নেতারাও। জেতা আসন থেকে সরিয়ে নতুন করে পরীক্ষার মুখে দাঁড় করানো হয়েছে। যদিও দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির পায়ের তলার মাটি জোগানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। বিরোধীরাও তাঁর সাফল্যের এই খতিয়ান মেনে নেন। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময় 2019 সালের লোকসভা ভোটে বাংলায় 18 আসনে জেতে বিজেপি। 21-এর বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির ইতিহাসে সর্বোচ্চ 77 আসন পায়। লোকসভায় বাংলা থেকে 2 থেকে 18 জন সাংসদ, আর বিধানসভায় বিজেপির 3 থেকে 77 সদস্য। দলের জেতা আসন থেকে সরিয়ে দেওয়া এবং দল থেকে সেন্সর করার পরেও বিশ্বস্ত ছিলেন দিলীপ। অভিমানের পর আবার চ্যালেঞ্জের মুখে। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। পরিস্থিতি আঁচ করে সাবধানী রাজ্য বিজেপির তা বড় নেতারা। সিনিয়র লিডার, তার কথার উত্তর আমাকে ওইভাবে দিতে হবে কেন? আপনারা ঝগড়া লাগানোর চেষ্টা করছেন, ওসব হবে না। সবাই মোদি বাহিনীর সেনা। পূর্বসূরির কৃতিত্ব মেনে নিয়েছেন উত্তরসূরি। যখন উনি রাজ্য সভাপতি ছিলেন তখন তো বিজেপিতে পুরনো যারা নেতা ছিলেন তাদের সাথে উনি মুখ ছিলেন, তখন উনি তো লড়াই করেছেন এবং তখন প্রচুর লোক সিপিএম থেকে আমাদের পার্টিতে এসেছিল। এটা তো ফ্যাক্ট, এটা অস্বীকার করার জায়গা নেই। এখনও তারা পার্টিতেই আছে, এখন সবাই মিলে আমরা লড়াই করছি। লড়াইটা এবার কঠিন, ভোটে জেতার উপর নির্ভর করছে একসময় বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ। সেই বুঝেই ভোটের ময়দানে দিলীপ ঘোষ। নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তো বেশ কিছু প্রশ্ন উঠছে। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, দল নাকি মুখ? দলগতভাবে লড়াই নাকি একাই 100? দলের লড়াইয়ে বাজিমাত নাকি একার করিশ্মায় যুদ্ধ জয়? এক সময়ে বিজেপি মানেই এই দুই নেতা। বিজেপির তখন দুই মুখ, অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী। 14 থেকে অবশ্য বিজেপির একজনই মুখ। প্রার্থী তো নিমিত্ত মাত্র, এ তো প্রধানমন্ত্রীর ভোট, প্রধানমন্ত্রী করার নির্বাচন। ভারতবর্ষে কোন ভোটার পাগল হয়ে গেছে যে মোদিজিকে ছেড়ে অন্য লোককে প্রধানমন্ত্রী চাইবে? 2014-এ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিজেপি নেতাদের গলায় বারবার 56 ইঞ্চির হুঙ্কার। বিজেপির এখন স্লোগান মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।
एनडीए सरकार 400 पार। অনেকেই মনে করেন পদ্ম শিবির চায় মোদির লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করতে। এখানেই অনেকের প্রশ্ন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, দল, আদর্শ নাকি মুখ? এই প্রশ্নই আরো জোরালো হয়েছে দিলীপ ঘোষের কথায়। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসি কে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। সাধারণত আঞ্চলিক দলগুলি নেতাকেন্দ্রিক হন, একজন নেতাই সেখানে মাথা। যেমন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টিতে কেজরিওয়াল, জেডিইউ-এর নীতিশ কুমার, বিজেডির নবীন পটনায়ক, এনসিপির শরদ পাওয়ার, আরজেডির লালু প্রসাদ, ডিএমকের এম.কে. স্ট্যালিন, টিডিপির চন্দ্রবাবু নাইডু, বিআরএসের কে চন্দ্রশেখর রাও, বহুজন সমাজ পার্টির মায়াবতী, সমাজবাদী পার্টিতে এখন অখিলেশ যাদব। কংগ্রেসের মতো বড় দলেও নানা সময়ে মুখ বড় হয়ে উঠে এসেছে, যেমন একসময় জওহরলাল নেহেরু, তারপর ইন্দিরা গান্ধী এবং অবশ্যই রাজীব গান্ধী। আর এখন বিজেপিতে নরেন্দ্র মোদী। তবে এই মোদীর কারিশমা বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে কাজ করেনি। রাজ্যে রাজ্যে দেখা গেছে সেখানকার নেতাকেই ভোটাররা বেছে নিয়েছেন। এবার সামনে লোকসভা ভোট। 5 বছর আগের লোকসভা ভোটের এ রাজ্যে বিজেপির বিপুল শক্তি বৃদ্ধি হয়। 2 থেকে 18-এ পৌঁছয় বিজেপি। তখন বঙ্গ বিজেপির ক্যাপ্টেন দিলীপ ঘোষ। 19-এর আগে 16-এ তিনি বিধানসভা ভোটেও জেতেন। এরপর 21-এ দলকে 3 থেকে 77-এ নিয়ে যান। দিলীপ ঘোষ এখন বঙ্গ বিজেপির সেরকম কোনো পদে নেই, কিন্তু তিনি সবসময় লাইমলাইটে। প্রতিদিন মর্নিং ওয়াকে ক্যামেরার সামনে, প্রতিদিনই বাইট, প্রতিদিনই খবরে। তাহলে কি দিলীপ ঘোষই এখন বঙ্গ বিজেপির মুখ? রেসে কি শুভেন্দু অধিকারীও আছেন? তিনি বিরোধী দলনেতা। এবার বিজেপির প্রার্থী ঠিক করার ক্ষেত্রে তাঁর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন দিলীপের গলায় হুঙ্কার। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? জেতা আসন থেকে সরানোর পরেও রোজ প্রাসঙ্গিক দিলীপ। এবার তিনি জিতলে তো কথাই নেই। ফের এ রাজ্যে বিজেপির মুখ হওয়ার দাবি জানাতেই পারেন প্রাক্তন রাজ্য সভাপতি। কি গুলি মারবো না চা খাওয়াবো, কি করবো? নিউজ 18 বাংলা। ভোটের গরম ছেড়ে এবার আবহাওয়ার গরমের দিকে নজর রাখি। মানে বাইরে তো বেরোনো যাচ্ছে না, যেভাবে তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গে, এমনকি পশ্চিমের বেশ কিছু জেলাতেও হিট ওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে। আর কতটা গরম বাড়বে কি জানাচ্ছে হাওয়া অফিস, জানাবেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তাপপ্রবাহের পরিস্থিতি শুরু হবে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আজ তাপপ্রবাহ হতে পারে অন্তত 4 জেলায়, সেই সম্ভাবনার কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে এই সম্ভাবনা আরো বাড়বে, অর্থাৎ আগামীকাল অন্তত 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা বা হিটওয়েভ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং শুক্র ও শনিবার 9 জেলায়, দক্ষিণবঙ্গের অন্তত 9টি জেলাতে এই তাপপ্রবাহের অ্যালার্ট থাকবে। অর্থাৎ ক্রমশ তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে থাকবে এবং এই যে তাপপ্রবাহ এটি শনিবার পর্যন্ত কন্টিনিউ করবে। শনিবার থেকে একটি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে পরিস্থিতি এমন হতে পারে শনিবার বিকেলের থেকে আবহাওয়া হয়তো পরিবর্তন হতে পারে। তবে শনিবারেও তাপপ্রবাহ থাকবে বেশ কয়েকটি জেলাতে। শনি ও রবিবার, শনিবার বেলার থেকে এবং রবিবারে থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কয়েক জেলাতে। এই বৃষ্টির কথা বলে, মানে বৃষ্টির কথা যখন বলছে, কোথাও একটা মনের মধ্যে হলেও স্বস্তি আছে, কারণ যা গরম বাইরে অফিস আসা যাওয়া যাচ্ছে না। মানে সেই বৃষ্টিটা কবে হলেও হতে পারে, আরো একবার বলো তো। শনিবার বিকেলের দিকে হয়তো আবহাওয়ার একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বিকেলের দিকে 2-1 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উপকূল ও পশ্চিমের 2-1 জেলায় হতে পারে। রবিবার সেই সম্ভাবনাটা আরো একটু জোরালো হতে পারে। আচ্ছা, মানে উইকেন্ডের
দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, মানে সারা সপ্তাহ গরমে একটুখানি কষ্ট পেয়ে নিন, তারপর একেবারে উইকেন্ডে বৃষ্টি হলেও হতে পারে, তখন আবহাওয়া ঠান্ডা হলেও হতে পারে, না হলে তাপমাত্রার হয়তো গতবারের মতো যে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না, তাপমাত্রা কমবে না, কিন্তু বৃষ্টি হবে, সেটা হলেও হতে পারে। অর্থাৎ এখন সেই উইকেন্ডের দিকেই তাকিয়ে থাকা, শনি এবং রবিবার যদি বৃষ্টি হয়। আমাদের তিন প্রতিনিধি তিন জায়গা থেকে রয়েছে, কারণ পশ্চিমের জেলাগুলিতে আমি বললাম যে হিট ওয়েভ অ্যালার্ট রয়েছে। ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু, আমার সঙ্গে এই মুহূর্তে পুরুলিয়া থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ, আর বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। আমি ঝাড়গ্রাম থেকে শুরু করি। ঝাড়গ্রামে এই মুহূর্তে টেম্পারেচার কত, মানে রাজু, মানে কলকাতার তো রাস্তা চোখ খুলে যাওয়া যাচ্ছে না, চোখ ঝলসে যাচ্ছে, চাঁদি ফাটা গরম নিশ্চয়ই ঝাড়গ্রামে, কতটা টেম্পারেচার? দেখো, ইতিমধ্যে তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী, আরো যদি বেলা বাড়ে হয়তো 40 ডিগ্রি তাপমাত্রা হয়ে ঠেকবে, কারণ এখনই প্রায় তাপমাত্রা 39 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। সেক্ষেত্রে যে সমস্ত মানুষজন বাড়ির বাইরে বেরোচ্ছেন তারা মূলত এই গরম থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থাপনা নিয়েই বেরোচ্ছেন। কেউ মাথায় ছাতা, তো কেউ মুখে কাপড় জড়িয়ে নেওয়া এবং চশমা পরা এবং হাতে পানীয় জল, ঠান্ডা পানীয় জল এবং কোথাও ছাওয়াতে গিয়ে আশ্রয় দেওয়া। মূলত একদম ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার অবস্থা তো আমি জানবো, কিন্তু চালসাতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জানি না, আমি ওদের ডেকেছি যাদের 10 লক্ষ লোক কর্মহীন হয়ে গেছে, ওদের যে লিডারদের টিমটাকে আমি এখানে পুরো 3টে ডেকেছি, কথা বলে তোমাদের জানাবো, তোমরা অপেক্ষা করো। দিদি, ক্যামেরাম্যানদের কি একটা গাড়ি ব্যবস্থা করা সম্ভব? নাহলে আমরা ধরতে পারি না, গিয়ে অনেক পেছনে থাকে তো গাড়ি। তোমরা কি একটা গাড়ি ব্যবস্থা করতে পারো? পীযূষ, এই যদি একটা গাড়ি কি ওদের জন্য ব্যবস্থা করতে পারো? হ্যাঁ, করে দিচ্ছি। তোমরা এগুলো মিটিং এতে কেন শোনাচ্ছ? এই ক্যামেরাম্যানটা তোমরা রিকোয়েস্ট একটা গাড়ি ওদের দিয়ে দাও যাতে ওরা চালসায় মুখ্যমন্ত্রী তিনি বেরোচ্ছেন এবার। আমরা জানি গত কয়েকদিন ধরে তিনি সেখানেই রয়েছেন, কারণ যে টর্নেডো, মিনি টর্নেডো আমরা দেখলাম যেভাবে বিপর্যস্ত হয়েছে এলাকা, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা তিনি ঘুরে দেখেছেন, ত্রাণ শিবিরগুলোতে গিয়েছেন, হাসপাতালে গিয়েছেন, প্রায় প্রত্যেক দিনই যাচ্ছেন বিভিন্ন জায়গায়। গতকাল চার্চ পরিদর্শন করলেন, কিন্তু আজ চালসায় মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ সঙ্গে রয়েছেন। সোমরাজ, হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চালসা থেকে বেরোলেন, একটি চা বাগানে যাবেন। চা বাগানে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি জানিয়েছিলেন যে মূলত যারা যে সমস্ত চা বাগানের শ্রমিকদের যারা কর্মহীন হয়ে পড়ছেন তাদেরকে ডেকে পাঠিয়েছেন, দুপুর 2:45 নাগাদ তাদেরকে ডেকে পাঠিয়েছেন এবং তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন, বৈঠকে বসবেন বলেই জানিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চালসা থেকে বেরিয়ে তিনি একটি চা বাগানে যাচ্ছেন বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত এটুকুনি জানা গিয়েছে তিনি একটি চা বাগানে যাচ্ছেন, সেখানে কর্মহীন চা শ্রমিকদের ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী, তাদের সঙ্গে কথা বলবেন তিনি। ধন্যবাদ। আমরা আবারও আবহাওয়ার দিকে নজর রাখি। ঝাড়গ্রামে তো আমাদের প্রতিনিধি বললেন যে প্রায় 40 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। আমি আবারও পরে যাব রাজুর কাছে, তবে একটুখানি পুরুলিয়ার বিষয়টা বোঝার চেষ্টা করি। পুরুলিয়ায় কি 40 ছিল? মানে এখন হচ্ছে কে কত রান করছে, গরমে কে কত রান করছে, ইন্দ্রজিৎ ব্যাপারটা তো, পুরুলিয়া কত রান করলো? রয়েছে আমরা যেটা সকাল দিকে জানতে পেরেছি, যদিও এই মুহূর্তে তাপমাত্রা অনেকটাই বেড়েছে বলে মনে হচ্ছে। যেভাবে আগুন ঝরছে, একেবারে রাস্তায় বেরোনো যাচ্ছে না, একেবারে যেভাবে চাঁদিফাটা রোদ, তাতে মানুষ একেবারে কার্যত গৃহবন্দী হয়ে গেছে, খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছে না। বিশেষ করে বয়স্কদের এবং যারা স্কুলে পড়ে ছোট বাচ্চা তাদের সমস্যা হচ্ছে। ফলে যেভাবে গরম বাড়ছে তাতে এই তাপপ্রবাহের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং গরম যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে 40 পেরিয়ে যাবে বলে মনে হচ্ছে। শর্মিষ্ঠা, এবং পুরুলিয়াতে এই তাপমাত্রা প্রতি বছরেই সাধারণ
মানুষ যারা পুরুলিয়ার বাসী যেমন ঠান্ডাতে সমস্যায় পড়তে হয়, তেমনি তীব্র গরমের মধ্যেও মানুষকে সমস্যায় পড়তে হয়। আর এবং সেই গরম অলরেডি শুরু হয়ে গেছে বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যেভাবে জেলার তাপমাত্রা বাড়ছে, তাতে সমস্যায় পড়তে হচ্ছে। তবে পুরুলিয়ার বাসিন্দা যারা, তারা এই তাপমাত্রাকে কিভাবে বেঁচে থাকতে হয়, তাপমাত্রার মধ্যেও কিভাবে ঠিক থাকতে হয়, সেই বিষয়গুলি জানে। সকাল সকাল কাজকর্ম সেরে তারা নিচ্ছেন, কারণ 40 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা এবং সময় যত যাবে আরো বেশি তাপমাত্রা বাড়বে। আমাদের সঙ্গে বাঁকুড়ার প্রতিনিধি প্রিয়ব্রত সঙ্গে রয়েছেন। বাঁকুড়ায় প্রত্যেক বছরই বেশ ভালোই গরম পড়ে, এটা তো নতুন কিছু না, কিন্তু যেভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাপমাত্রা সাংঘাতিকভাবে বাড়ছে। বাঁকুড়ায় আজ কত টেম্পারেচার এবং কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কি এই গরমকে বোঝার জন্য? দেখো, গত 24 ঘন্টাতে বাঁকুড়ার টেম্পারেচার 39.5 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু বাঁকুড়ায় 40 পার হয়ে গেছে। গত কয়েকদিন আগেই 40-এর উপরে তাপমাত্রা ছিল, 40.1 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই থেকে কিছুটা হলেও রেহাই পেয়ে গেছে, কিন্তু বলা চলে এই 0.5 ডিগ্রিতে তাতে কিন্তু মানুষের কোনো লাভ হয়নি। মানুষজন রোদে পুড়ছে, ঝলসে যাচ্ছে বলা চলে। বাঁকুড়া জেলায় এমনিতেই গরম বেশি পড়ে, তুমি জানো, প্রতি বছরই 45-এর উপরে চলে যায় তাপমাত্রা, কিন্তু এই তাপমাত্রা বাড়ে কিন্তু মে জুন মাসে। সেটা কিন্তু অনেকটা আগে, এপ্রিলের প্রথম সপ্তাহেই এই যদি তাপমাত্রার অবস্থা হয়, সেক্ষেত্রে আগামী দিনগুলোই কোন জায়গায় যাবে সেটা কিন্তু ভেবেই মানুষের কিন্তু চিন্তা শুরু হয়ে গিয়েছে। এবং সেটা যদি আরো ভোটের সমতা হয়, তাহলে নির্বাচনের প্রচার রয়েছে, কর্মীদেরকে প্রচারে বেরোতে হবে, নেতাদেরকে প্রচারে বেরোতে হবে, আর সেটা আরো বেশি চিন্তার কারণ। এবং ভোট কর্মী সহ বিভিন্ন মানুষজন এই 40 ডিগ্রির উপরে তাপমাত্রায় তাদেরকে কাজ করতে হবে, আর এটা কিন্তু একটা বিরাটভাবে ভাবাচ্ছে প্রশাসনকে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো রকম ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু এখনো সময় আসেনি। স্কুল কলেজ খোলা রয়েছে এবং মানুষজন পরীক্ষা চলছে, কচিকাচাদের পরীক্ষার সময় আরো বেশি ছুটি পড়বে। একদম প্রিয়ব্রত, সত্যি অনেকদিন আগেই বাঁকুড়ায় 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে, ভোটের কাজ রয়েছে, সমস্ত কাজ রয়েছে, তাই তোমাদের বাইরে ঘুরতে হচ্ছে। স্বাভাবিক, তোমরা একটু সুস্থ থাকো, তো ভালো থাকো, সাবধানতা অবলম্বন করে কাজ করো। এরপর আমরা দীঘার দিকে যদি একটু নজর রাখি, হ্যাঁ, একটুখানি ভাবছেন যে জলের কাছে যাব, সমুদ্রে যাব, একটু ঠান্ডা পাবেন, পর্যটকরা যাচ্ছেনও, কিন্তু দীঘাতেও গরম। কারণ সত্যি তো এই সময় যদি বাঁকুড়া পুরুলিয়াতেও গরম থাকে, পূর্ব মেদিনীপুরে দীঘাতেও যে গরম থাকবে এটাই স্বাভাবিক। পর্যটক অন্যান্য সময় যতটা দেখা যায় ততটা না থাকলেও পর্যটকের কিন্তু দেখা মিলছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এবার ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। জল এবং বিদ্যুৎ নিয়ে সতর্ক নবান্ন। আজ সমস্ত জেলা শাসকদের সঙ্গে কথা হয়েছে, কি নির্দেশ দেওয়া হলো জানাবেন আমাদের প্রতিনিধি সোমরাজ সঙ্গে রয়েছেন। সোমরাজ, শোনা যাচ্ছে? জল সংকট কাটাতে প্রয়োজনে ট্যাঙ্ক পাঠাতে হবে এবং জল এবং বিদ্যুৎ এই দুটি পরিষেবা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, কারণ যেভাবে গরম বাড়ছে জলেরও দরকার রয়েছে, বিদ্যুতেরও দরকার রয়েছে। তাই প্রত্যেকটি জেলার শাসকদের সঙ্গে আজ জেলা শাসকদের নির্দেশ দিল নবান্ন। আমাদের প্রতিনিধি সোমরাজ সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই বিভিন্ন জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটি জেলায় জল সরবরাহ স্বাভাবিক থাকে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে। অত্যাধিক গরম বেড়েছে, সেক্ষেত্রে জল ও বিদ্যুতের চাহিদা বাড়বে এবং যেখানে জলের সমস্যা হবে সেখানে যাতে প্রয়োজনীয় ট্যাঙ্কার পাঠানো হয়, সেরকমই নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করা হয়েছে এবং জেলা শাসককেও বলা হয়েছে